তো হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে ন্যারেশন চেঞ্জ খুব সহজেই কিছু নিয়মের মধ্য দিয়ে, এই নিয়মগুলো জানলেই তুমি খুব সহজে ন্যারেশন চেঞ্জ করতে পারবে। সেগুলো আজ আমরা কমপ্লিট ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং একটা ওয়ান শটের মধ্যে আমরা ফুল ন্যারেশন চেঞ্জটা কমপ্লিট করব। তো শেষ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তোমরা যদি ন্যারেশন চেঞ্জের কিছু যদি না জানো, তো আজকের ভিডিও দেখার পর আমি গ্যারান্টির সাথে বলে দিতে পারি তুমি ন্যারেশন চেঞ্জ এক প্রকার একটা মাস্টার লেভেলে তুমি চলে যাবে। তুমি তখন স্কুলে গিয়ে তখন তুমি যখন বইয়ের ন্যারেশন চেঞ্জগুলো যখন করবে খুব ইজিলি ভাবে, বা যে কোনো বইয়ের যে কোনো ন্যারেশন তুমি খুব ইজিলি ভাবে করতে পারবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ন্যারেশন চেঞ্জ। ওকে, ফার্স্ট অফ অল আগে আমাদের মনে আসবে যে স্যার ন্যারেশন চেঞ্জ এই কথাটা আগে মানে কি, আগে আমাদের জানতে হবে। আগে আমাদের জানতে হবে এই যে ন্যারেশন। ওকে, ন্যারেশন এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা যে ওয়ার্ডটা থেকে সেটা হচ্ছে ন্যারেট করা। কি করা? ন্যারেট করা। ন্যারেট করা মানে কোনো কিছু বিবৃত করা বা বর্ণনা করা, সেটাকে বলা হয় ন্যারেট করা। ওকে, আর ন্যারেশন মানে কোন একটা উক্তিকে আমরা ন্যারেশন বলি। যেমন সাপোজ তুমি স্কুলে গেছিলে, স্কুলে গিয়ে এবার হয়তো তোমার স্যার বললেন যে এই দাগের কোশ্চেনটা করে রেখো। তো এবার তুমি বাড়িতে যে তুমি তোমার মাকে বা বাবাকে বললে, তাহলে কি অ্যাকচুয়ালি তুমি কি করলে? স্যারের কথাটাকে তুমি ন্যারেট করলে, মানে স্যার যে কথাটা বলেছেন সেটাকে তুমি বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে বললে। তো এই যে এটাকে বলা হয় ন্যারেশন চেঞ্জ। এবার দেখো ন্যারেশন বা ন্যারেশন চেঞ্জ আমরা যদি বলি তো সেক্ষেত্রে দুই ধরনের হয়। একটি হচ্ছে দেখো আমাদের রয়েছে ডাইরেক্ট স্পিচ, আরেকটা দেখো আমাদের রয়েছে ইনডাইরেক্ট স্পিচ। এবার প্রশ্ন আসবে যে স্যার ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে কি? সিম্পল ওয়েতে দেখো আমরা সব সময় দেখবে অনেক ইংরেজি ওয়ার্ড ব্যবহার করি, কিন্তু আমরা সত্যি যে ওয়ার্ডের মানে যদি আমরা জানতাম তাহলে খুব ভালো হতো। তো এইগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে। এবং সবসময় একটা ইংরেজি শেখার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবসময় মানে মাথায় রাখবে যে দেখবে আমাদের চারিদিকে ইংলিশ ছড়িয়ে রয়েছে। তুমি সবসময় চেষ্টা করবে যে কোন একটা বিস্কুট কিনলে বা কোন একটা তুমি টফি কিনলে, যে কোনো কিছু যখন কিনে দেখবে সেটার পেছনে লেখা থাকে অনেক কিছু ইংলিশে, সেগুলো পড়ার চেষ্টা করবে। এইভাবে আস্তে আস্তে কি হবে, তুমি তোমার যে স্টক, ওয়ার্ডের যে স্টক সেটাকে তুমি বাড়িয়ে তুলতে পারবে। তো তেমনই ভাবে সবসময় একটা চেষ্টা করবে নতুন নতুন ওয়ার্ড জানবো, শিখবো, সেগুলোকে ব্যবহার করবো। এটা দারুণ আনন্দ রয়েছে। ওকে, ফার্স্ট অফ অল দেখা, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট। সিম্পল ভাবে আমি যদি বলি ডাইরেক্ট, একটা বললাম ডাইরেক্ট আর একটা বললাম ইনডাইরেক্ট। তোমরা জানো সবাই মানে দুটো ওয়ার্ড খুব ভালোভাবেই তোমরা ব্যবহার করতে জানো। ডাইরেক্ট মানে যখন তুমি সাপোজ একটা বন্ধুর সাথে তুমি বন্ধুকে তুমি একটা কোনো নোটস দিতে যাচ্ছ, ঠিক আছে, জিওগ্রাফি বা হিস্ট্রি বা একটা নোট দিচ্ছ, তো তুমি ডাইরেক্টলি ভাবে তাকে স্কুলে দেখালো, তুমি দিয়ে দিলে। এবার হবে হয়তো সে স্কুলে যায়নি, তখন এবার তার বাড়ির সামনে একটা তোমার বন্ধু পড়ে, তাকে বললে তুই ওকে দিয়ে দিবি, তাহলে কি হলো? তুমি ইনডাইরেক্টলি ভাবে তাকে দিচ্ছ। এই কনসেপ্টটা এখানে মাথায় রাখবে। ডাইরেক্ট স্পিচ মানে প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচ মানে পরোক্ষ উক্তি। মানে সিম্পল কথা আমি বলি, যেমন সাপোজ তোমার স্যার যে কথাটা বলছেন সেটাকে তুমি যদি হুবহু যদি বলো, স্যার যেমন করে বলেছে তেমন করেই যদি বলো, যেমন সাপোজ করে স্যার হয়তো বললেন মাই ডিয়ার স্টুডেন্টস, তো এরকম ভাবে শুরু কর, তুমি এরকম ভাবে শুরু করছো। তো স্যারের কথাটাই যখন তুমি কোটেশনের সাথে, দেখো এই যে কোটেশন এখানে রয়েছে, কোটেশন কাকে বলি? তোমাদের মনে প্রশ্ন আসবে। কোটেশন হচ্ছে 66, 99, এটা হচ্ছে কোটেশন। এবার আচ্ছা স্যার কোটেশন কাকে বলি? চলো আগে কোটেশন ওয়ার্ডটা সম্পর্কে আমি দেখি। কোটেশন, ওকে, সো কোটেশন মানে যখন কারো উক্তিকে তুমি যখন কোট করছো, অর্থাৎ তুলে ধরছো, কোন রকম কোনো পরিবর্তন না করে, তখন আমরা কোটেশনটা দিতে হয় আমাদের, ঠিক আছে। তো তেমনই ভাবে স্যারের কোনো কথাকে তুমি যখন বাবা মার কাছে যে বলছো কোন ইম্পর্টেন্ট কোনো কোয়েশ্চেনের ব্যাপারে বা গ্রামারের যাই কোন ব্যাপারে, তখন সেটাকে আমরা বলি ডাইরেক্ট স্পিচ। এবার তুমি বললে তাহলে তুমি ডাইরেক্টলি স্যারের কথাটা তুমি তোমার মাকে বা বাবাকে বলছো। ওকে, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। এবার হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? এটা আরো বেশি। ইনডাইরেক্টলি মানে আমি যেটা বললাম যে ইনডাইরেক্টলি ভাবে মানে স্যারের কথাটাকে তুমি
নিজের মতো করে যখন বাবা মার কাছে বলছে তখন সেটা হচ্ছে ইনডাইরেক্টলি, ওকে, বা ইনডাইরেক্ট স্পিচ আমরা বলতে পারি। আগে চলো এই সেন্টেন্সটার দিকে আমরা একটু তাকাই। দেখো এখানে কি রয়েছে, বিমল সেজ আই অ্যাম ইল, বিমল বলে আমি অসুস্থ। এবার দেখো এখানে আবার তারপর নেক্সট দেখো রয়েছে বিমল সেজ দ্যাট হি ইজ ইল, বিমল বলছে যে সে হয় অসুস্থ। ওকে, তাহলে এই দুটো যে সেন্টেন্স দেখতে পাচ্ছ, দেখো একটাই তোমাদের কোটেশন দেওয়া আছে আর নিচেরটাই কোটেশন দেওয়া নেই। তখন স্যার বলবে স্যার এরকম উপরটায় কোটেশন নিচেরটায় কোটেশন কেন? কারণ উপরটায় কি হচ্ছে, বিমলের কথাটাই আমরা তুলে ধরছি, তো সেই জন্য এটাকে কোটেশন দেওয়া আছে। এবং এটাই হচ্ছে আমাদের কি ডাইরেক্ট স্পিচ, এটাই হয়ে যাচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। ওকে, ডাইরেক্ট স্পিচ। আর নিচেরটা দেখো কোটেশন নেই, এটা হলো ইনডাইরেক্ট। তাহলে সিম্পল ওয়েতে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ কিভাবে বুঝবে? ডাইরেক্ট স্পিচে সেখানে কোটেশন থাকে আর ইনডাইরেক্ট স্পিচে সেখানে কোটেশন থাকে না, এটাই হচ্ছে ডিফারেন্স। এইটা যদি তুমি বুঝে যাও একদম সমস্ত গ্রামার তুমি খুব সহজেই ন্যারেশন চেঞ্জ তুমি করে ফেলবে। ওকে, তাহলে বোঝা গেল। সো বিমল সেজ আই এম ইল আর বিমল সেজ দ্যাট হি ইজ ইল। ওকে, তারপর দেখো এবার আমাদেরকে একটু আস্তে আস্তে এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে হবে। এই দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে বিমল সেজ আই অ্যাম ইল, এখানে দেখো এই যে সেজ ভার্বটা যেটা রয়েছে না, সেজ ভার্বটা যেটা দেখো কোটেশনের বাইরে রয়েছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। ওকে, কেন বলছি আমি বলবো তোমাদেরকে। আর দেখো এখানে যেটা am যেটা রয়েছে am, এই আমটা হয়ে গেল আমাদের রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড নট রিপোর্টিং। ওকে, রিপোর্টেড ভার্ব। ওকে, এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার কেন ওটার নাম রিপোর্টিং, কেন এটার নাম রিপোর্টেড? খুব সিম্পল ওয়ে বলছি। দেখো রিপোর্টিং মানে কোন জিনিসকে যখন তুমি রিপোর্ট করছো, ওকে, আর রিপোর্টেড মানে যেটা করা হয়ে গেছে। তো এই বিমল সেজ, এই সেজটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, মানে যেটা দ্বারা রিপোর্টটা করা হচ্ছে। আর আই অ্যাম ইল, এইখানে যে কোটেশনের মধ্যে আমটা আছে এটা হলো আমাদের রিপোর্টেড ভার্ব, কারণ এটা রিপোর্ট করা হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে তেমনই দেখো এখানে আমাদের এটা হয়ে যাবে আমাদের রিপোর্টিং ভার্ব। ওকে, আর আমাদের এই ইজটা হয়ে গেল আমাদের রিপোর্টেড ভার্ব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এবার একটা জিনিস আমাদের এটা বুঝতে দারুণ মজার জিনিস, সেটা হচ্ছে যে দেখো এই যে বিমল সেজ আই অ্যাম ইল। ওকে, বিমল সেজ আই অ্যাম ইল, আমি একটু লিখি এটা। বিমল সেজ ওকে, সো আই অ্যাম ইল। ওকে, এই যে সেন্টেন্সটা রয়েছে দেখো মন দিয়ে দেখো, এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে বিমল সেজ, এইটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ, এটা দ্বারা রিপোর্ট করা হচ্ছে, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ। আর আই অ্যাম ইল, এটা হলো আমাদের রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। ওকে, রিপোর্টেড স্পিচ, দারুণ মজার বিষয়, রিপোর্টেড স্পিচ। এবার তাহলে দেখো রিপোর্টিং স্পিচ মানে যেটা দ্বারা তুমি রিপোর্ট করছো, কি রিপোর্ট করছো? যে বিমল অসুস্থ, যে আই অ্যাম ইল, এটা বিমল বলেছিল। তো এই বিমল সেজ এটা হয়ে গেল আমাদের রিপোর্টিং স্পিচ, আর আই অ্যাম ইল এটা হয়ে গেল আমাদের রিপোর্টেড স্পিচ। ব্যাস, এইগুলো হচ্ছে আমাদের বেসিক, একদম বেসিক ইন্ট্রোডাকশন অফ ন্যারেশন চেঞ্জ। এবার আমরা আস্তে আস্তে সেন্টেন্সে যে পাঁচটা ভাগ রয়েছে, কি কি ভাগ রয়েছে তোমরা যারা জানো তাড়াতাড়ি কমেন্টে জানাও। তো সেন্টেন্সের পাঁচটা ভাগ রয়েছে, সেই পাঁচটা ভাগের কিছু নিয়ম রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করব এবং সাথে প্র্যাকটিসও করব এবং সাথে তোমাদের কিছু দেবো। তো আস্তে আস্তে করতে করতে আমরা ন্যারেশন চেঞ্জটা কমপ্লিট করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিক ইন্ট্রোডাকশন। এবার চলো যাওয়া যাক আমাদের সেন্টেন্স কয় প্রকার ও কি কি, এবং প্রত্যেকটা আলাদা সেন্টেন্স নিয়ে অর্থাৎ নিজস্ব কিছু রুলস রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। চলো তাহলে এসে গেছি। এবার আমরা জানবো যেটা হচ্ছে সেন্টেন্স কয় প্রকার ও কি কি। সেন্টেন্স দেখতে গেলে আমাদের পাঁচ প্রকার রয়েছে। কি কি চলো দেখা যাক। ফার্স্টে আমাদের রয়েছে সেন্টেন্সের নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার অ্যাসার্টিভ মানে কি? অ্যাসার্টিভ মানে সব সময় মনে রাখবে যে আমাদের ইংরেজির জগতে প্রায়
80% প্রায় 80%ই সমস্ত বাক্য হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে এখন একটা বিবৃতিমূলক বাক্য হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তারপর আমাদের রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা সবাই জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, যেই সেন্টেন্সকে আমরা বলি প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যেই সেন্টেন্সের লাস্টে কিভাবে বুঝবে ইন্টারোগেটিভ, লাস্টে কোশ্চেন মার্ক থাকবে, আর কোশ্চেন মার্ক থাকবে বুঝে যাবে সেটা ইন্টারোগেটিভ। ক্লিয়ার? ওকে, তারপরে তোমাদের হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ উপদেশ, যেমন ওপেন দা ডোর, ওপেন দা উইন্ডো, এরকম ব্যাপারটা। ওকে, তারপর আদেশ উপদেশ নির্দেশ এইগুলো আমরা যে সেন্টেন্সের মাধ্যমে বলে থাকি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তারপরে দেখো তোমাদের হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেই সেন্টেন্সের দ্বারা তুমি ইচ্ছা প্রার্থনা প্রভৃতি প্রকাশ করে থাকো তাকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স। আর লাস্ট আমাদের যেটা সেটা রয়েছে এক্সক্লামেটরি। দেখো এখানে রয়েছে এক্সক্লামেটরি। এই সেন্টেন্স বোঝার সবথেকে সিম্পল উপায় লাস্টে এক্সক্লামেশন মার্ক থাকবে, যেমন সাপোজ উরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের মানে এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, তো আমরা বিট বাই বিট আস্তে আস্তে এই পাঁচটা সেন্টেন্সে যাব। তো আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখি। অ্যাসার্টিভ এবং তোমরা এই যে রুলস গুলো রয়েছে দেখবে, এই রুলস গুলো পড়ব, তোমরা খাতায় লিখতে থাকবে এবং এই রুলস গুলো একটু পড়বে, তাহলে দেখবে আরো ইজি লাগবে, কঠিন লাগবে না। এবং যখনই করবে প্রথমে থেকে একটু রুলস গুলো দেখে দেখে করবে, তারপর আস্তে আস্তে তুমি যখন একদম ফুললি একদম ভালোভাবে পেরে গেছো তখন তুমি না দেখে করতে থাকো। ওকে, চলো দেখো। ফার্স্ট অফ অল অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের দেখতে গেলে এখানে টোটাল 5টা রুল রয়েছে। ওকে, 5টা রুল, খুব ইজি রুল। ফার্স্ট রুলের মধ্যে কি রয়েছে দেখো, ফার্স্ট রুলে আমাদের রয়েছে ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে বললাম যেই সেন্টেন্সে কোটেশন মার্ক থাকে তাকে আমরা বলি ডাইরেক্ট স্পিচ। সো ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব সে বা সেড থাকলে, মানে সাপোজ এখানে যেমন রয়েছে আই সে। ওকে, সো সে বা সেড মধ্যে যেমন এখানে সে রয়েছে থাকলে ইনডাইরেক্ট স্পিচে তার কোনো পরিবর্তন হয় না। মানে যখন তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে, তোমাদের পরীক্ষা এরকমই আসবে, তোমাদের ডাইরেক্ট লেখা থাকলে তোমাকে ইনডাইরেক্ট করতে হবে, ঠিক আছে? সো ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করবে তখন কি, তখন তোমাকে কি করতে হবে, তার কোনো পরিবর্তন হয় না, মানে কোন রকম কোনো সের পরিবর্তন করবে না, যেমন আছে তেমন লিখবে। যদি কারণ এখানে সে বা সের যদি থাকে শুধু, ওকে, যেমন আই সে, তাই জন্য ইনডাইরেক্ট লেখা আছে আই সে। ওকে, এবার দেখো লিঙ্কার দ্যাট বসবে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় তোমাকে লিঙ্কার বলে। লিঙ্কার মানে লিঙ্কার হচ্ছে দুটো সেন্টেন্সের মধ্যে যে জয়েন করা, তাকে লিঙ্কার আমরা বলি। ওকে, সো আই সে আই অ্যাম ইল। ওকে, সো এটাকে তাহলে কি করব, আই সে করা হলো, তারপর দ্যাট আমাদের লিঙ্কার আসলো, তারপরে এই আইটাকে আমি, তো তাই জন্য এখানে আই লিখে ফেলেছি আই। তাহলে এবার এটা আগেরটা প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে বসবে। তাহলে এখানে আই এর জন্য কি বসবে, অ্যাম, ইজ না আর বসবে, আর বসবে না, ইজ বসবে না, তাহলে কি বসবে, অ্যাম বসবে। সো আই পর অ্যাম বসবে এবং তারপর লাস্টে ইল এদিকে দিলে ব্যাস হয়ে গেল নেশন চেঞ্জ আমাদের ফার্স্ট এটা। সো দেখো ডাইরেক্ট, তাহলে এখানে আমাদের সে বা সেড যদি থাকে শুধু, তাহলে ইনডাইরেক্ট স্পিচ যখন করবে তখন কোনো পরিবর্তন করবে না সেড, ঠিক আছে? মানে সে বা সেডে কোনো পরিবর্তন করবে না অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এবং তার কোনো পরিবর্তন হয় না, এবং লিঙ্কার দ্যাট বসে, এবং এবার আমরা যেমন এখানে দ্যাট বসে, তো দ্যাট দা লিঙ্কার বসে। ওকে, এটা হয়ে গেল আমাদের ফার্স্ট রুল। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে, ঠিক আছে? সব সময় প্রশ্ন করতে শিখবে। প্রশ্ন যদি করতে শেখো তাহলে দেখবে তুমি আরো জিনিসটা গভীরে ঢুকতে পারবে, আরো জিনিসটাকে তুমি ভালোভাবে রপ্ত করতে পারবে, ঠিক আছে? ওকে, তারপর দেখো দ্বিতীয় নম্বর রুল। দ্বিতীয় নম্বর রুলসে রয়েছে দেখো রিপোর্টিং ভার্বে যদি সে বা সেড থাকে, আগেরটা তো ছিল, এটা তো সেম আছে, তাহলে কি হচ্ছে আলাদা দেখা যাক। সে বা সেড থাকে এবং তারপর যদি টু থাকে, টু ভালোভাবে এই প্রিপোজিশনে দেখবে টু, তারপর যদি টু থাকে, মানে সে বা সেড লেখা থাকলো তারপর টু যদি থাকে, তাহলে সে টু এর পরিবর্তে হবে আমাদের টেল এবং সে টু এর পরিবর্তে হবে টোল্ড। এবার তোমাদের প্রশ্ন যে স্যার এটাকে আমরা কেন এখানে টেল করলাম এবং কেন এখানে টোল্ড করলাম, অবশ্যই প্রশ্নটা আসবে স্বাভাবিকভাবে। তো সাপোজ দেখো সে টুটা কি টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই জন্য টেল করেছি। ওকে, তাহলে সে টুটা কিসে রয়েছে,
সেড পাস ফ্রম সেড, তো এটা পাস্ট টেন্সে রয়েছে, তাই জন্য আমরা এখানে টেল এর পাস্ট ফর্ম কি করেছি, টোল্ড করেছি। তাহলে বুঝতে পারছো? চলো এবার এক্সাম্পলে দেখা যাক। ওকে, দেখো ডাইরেক্টে তোমাদের রয়েছে কি, আই সেড টু হার, আমি তাকে বলেছিলাম আই অ্যাম ইল, আমি অসুস্থ। তাহলে এবার কি হলো, দেখো প্রথমে আই বসালাম ইনডাইরেক্টে, এবার দেখো এখানে সেড আছে আর টু আছে, তো সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। ওকে, চলো তাহলে টোল্ড করলাম। কাকে বলেছে, মানে কাকে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম হার তাকে, এবার আমাদের লিঙ্কার দ্যাট আসবে, দ্যাট বসালাম। এবার দেখো এবার একটা মজার বিষয় আছে, তো আই এখানে বসেছে। এবার দেখো এই সেন্টেন্সটার মানে আমাদের রিপোর্টিং যে ভার্বটা রয়েছে ইনডাইরেক্ট স্পিচে, এই রিপোর্টিং ভার্বটা কিসে, পাস্টে রয়েছে, তাই জন্য ভেতরটাকে আমরা পাস্ট করে দেব। কি হবে, আই, তাহলে আই এখানে am is are তো বসবে, তাহলে was আর বসবে, where বসবে, where তো প্লুরালের ক্ষেত্রে বসে, তাহলে কি বসবে, was বসবে। সো I was ill। ওকে, সো এইভাবে দ্বিতীয় নম্বরটা আমরা করলাম। তাহলে দ্বিতীয় নম্বরের মেইন পয়েন্ট আমি যদি বলি, যদি সে বা সেড এর পর যদি টু থাকে, তাহলে সে টু এর পরিবর্তে হবে টেল, আর সে টু এর পরিবর্তে হবে টোল্ড। ওকে, সো এইভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচটা করবে। ওকে, তারপরে দেখো 3 নম্বরে তোমাদের রয়েছে, 3 নম্বর পয়েন্টটা খুব ভালোভাবে দেখবে কিন্তু, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট রয়েছে, দেখো রিপোর্টিং ভার্বটি যে টেন্সে থাকে, সাপোজ রিপোর্টিং ভার্ব বলতে এই ভার্বটা, ওকে, এটা যে টেন্সে অ্যাকচুয়ালি থাকে, রিপোর্টেড ভার্বটিও সেই টেন্সে পরিবর্তিত হয়। মানে যে আমি যে বললাম, যদি এখানে প্রেজেন্ট থাকে, যেমন দেখো উপরটা প্রেজেন্ট রয়েছে, আমাদের আই সে মানে প্রেজেন্ট টেন্স সিম্পল, তাহলে আমাদের বাইরেটা যখন, অর্থাৎ আমরা যখন রিপোর্টেড স্পিচে যখন আমরা চেঞ্জ করব, তখন সেখানে আমরা প্রেজেন্টই রাখবো, আর যদি আমাদের বাইরে পাস থাকে তাহলে ভেতরে পাস করব। দ্যাট সিম্পল, একদম একদম ঘাবড়াবে না, সিম্পল ওয়েতে শুধু ভাববে যে আমাদের বাইরে মানে কোটেশনের বাইরে, ওকে, কোটেশনের বাইরে যদি তোমার প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ভেতরেও প্রেজেন্ট টেন্স করবে, আর যদি বাইরে তোমার পাস থাকে তাহলে ভেতরেও পাস করবে। ওকে, চলো তাহলে রিপোর্টিং ভার্বটি যে টেন্সে থাকে, রিপোর্টেড ভার্বটি সেই টেন্সে পরিবর্তিত হয়। ওকে, ঠিক আছে। তারপর দেখো 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্টে একটু ভালোভাবে দেখবে, যদি রিপোর্টিং ও রিপোর্টেড ভার্ব উভয় যদি পাস্ট টেন্সে থাকে, ওকে, মানে এমন একটা কন্ডিশন যেখানে উভয় পাস্ট টেন্সে, যেমন সাপোজ আমি একটা एग्जांपल লিখছি, আমাদের ডাইরেক্টে রয়েছে, যেমন সাপোজ আই said to her, ওকে, said to her, আর এখানে লেখা হলো I was ill। ওকে, এবার তাহলে ইনডাইরেক্ট আমরা কি করব, সিম্পল ওয়েতে ভাববো। ইনডাইরেক্ট আমরা যখন করব তাহলে কি হবে, আইটা আগে বসাবো, said to টা কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। ওকে, তো said to টাকে আমরা টোল্ড করব কাকে, আর তাকে। এবার লিঙ্কের আমাদের দ্যাট আসবে, দ্যাট বসালাম। এবার আইটা আমি, তাহলে এখানে আই লিখে দিলাম। এবার দেখো বাইরেও তোমার পাস্ট রয়েছে, ভেতরেও পাস্ট, তখন কি হবে, দেখো এখানে রয়েছে যে যদি রিপোর্টিং ও রিপোর্টেড ভার্ব, এটা আমাদের রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে আমাদের রিপোর্টেড ভার্ব, যদি উভয় যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বটি একটা এগিয়ে যায়, মানে একটা জাম্পিং করে, লাফিয়ে যায়। কেমন জাম্পিং দেখা যায়, দেখো সিম্পল পাস্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা রিপোর্টেড ভার্ব সেটা হবে পাস্ট পারফেক্ট। টেন্সে যদি কারো অসুবিধা অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, সো পাস্ট পারফেক্ট করতে হবে। ওকে, চলো তাহলে ডাইরেক্টে রয়েছে আমাদের আই সেড টু হার আই ওয়াজ ইল। ওকে, দেখো তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব সেটা পাস্ট রয়েছে এবং ভেতরে রিপোর্টেড ভার্ব সেটা পাস্ট রয়েছে। তো এবার এটাকে আমরা কিসে করব, পাস্ট পারফেক্টে করব। চলো তাহলে ডাইরেক্টে আমরা আই লিখলাম, সেড টু টা হয়ে গেল আমাদের টোল্ড, কাকে, হার তাকে। ওকে, হার তাকে হয়ে গেল। এবার দ্যাট বসালাম লিঙ্কার। এবার এখানে আই কে, এটা আমি, তো সেক্ষেত্রে আই লিখলাম। এবার দেখো, এবার তাহলে আমরা জানি ফার্স্ট পারফেক্ট এখানে হ্যাড বসবে, আর এই ওয়াজটা কি হয়ে যাবে, ওয়াজটা আমাদের বিন হয়ে যাবে। তোমরা দেখবে সেই ভার্ব ফর্মে তোমরা করেছিলে ওয়াজ ওয়াল আসে এবং বিন থাকে, দেখবে তোমাদের পাস্ট পার্টিসিপল ফর্মে। ওকে, সো বিন ইন, বাস হয়ে গেল কমপ্লিট। সো দেখো সিম্পল পাস্ট আর লাস্টে এক ধাপ লাফিয়ে গেল, সেটা কি হয়ে যাবে তোমার পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? ওকে, তো এটা একটু ভালোভাবে দেখে রাখবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তখন সেই ক্ষেত্রে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে,
ক্লিয়ার। আচ্ছা, তারপর দেখো 5 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড ভার্বে থাকা বেশ কিছু শব্দের পরিবর্তন হয়। এই ছকটা যেটা আমি দেখাবো, এই ছকটা ভালোভাবে তোমরা একটা খাতে নোট ডাউন করে তোমরা তোমাদের ঘরে চিটিয়ে দেবে এবং প্রতিদিন দেখবে, তাহলে দেখবে একদম মুখস্থ হয়ে যাবে। তো দেখো, ডাইরেক্ট যদি নাও থাকে ইনডাইরেক্ট হবে দেন, বিফোর যদি ডাইরেক্ট থাকে তাহলে ইনডাইরেক্ট হবে আফটার, ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে, টুডে হবে দ্যাট ডে, টুমরো হবে দ্য নেক্সট ডে, টুনাইট হবে দ্যাট নাইট, লাস্ট নাইট হবে দ্য প্রিভিয়াস নাইট, দিস হবে দ্যাট, আর এই দিস হবে দোস, হিয়ার হবে আমাদের দেয়ার, হেন্স হবে হেন্স, এন্ড কাম হবে গো। ওকে, তো এই ছকটা কিন্তু খুব ভালোভাবে তোমরা তৈরি করবে, কারণ এই ছকটা আমাদের পরবর্তীকালে যখন আমরা অ্যাসাইনমেন্ট করব তখন অবশ্যই যখন এই ওয়ার্ডগুলো দেখতে পাবে, এই ওয়ার্ডগুলো ইনডাইরেক্ট করার সময় এরকম ভাবে পরিবর্তন হয়ে যায়। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের এই কিছু রুল। এবার আমরা চলো যাওয়া যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, চলো আমাদের দ্বিতীয় যে সেন্টেন্স সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার তোমাদের প্রশ্ন যে স্যার কি করে বুঝবো আমরা যে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স? সেটা ঠিক বলছি, বাক্যের শেষে যদি দেখো, বাক্যের শেষে যদি এরকম একটা চিহ্ন দেখো, অর্থাৎ অ্যাকচুয়ালি যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, যদি কোশ্চেন মার্ক যদি থাকে, তাহলে সেটা ভেবে নেবে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, সো ইন্টারোগেটিভ সেন্টেন্স আগে আমাদের বুঝতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে আমাদের ইয়েস নো কোশ্চেন, আরেকটা হচ্ছে আমাদের ডব্লিউএইচ কোশ্চেন। কিভাবে দেখা যাক, আগে দুটো एग्जांपल লিখি। ওকে, ফার্স্ট অফ অল সাপোজ এখানে লিখছি, সাপোজ আর ইউ হ্যাপি। ওকে, এটা একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স রয়েছে যে হোয়াট ইজ ইওর নেম। ওকে, এই দুটো সেন্টেন্স খুব ভালোভাবে দেখো। দেখো, একটা হচ্ছে আমি কি বললাম, ইয়েস নো কোশ্চেন, মানে যেই কোশ্চেন গুলো করার মধ্য দিয়ে তুমি শুধুমাত্র ইয়েস অর নো এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যানসার তোমাকে দিতে হবে। ওকে, আর আরেকটা যেটা তোমার কোশ্চেন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে, সেটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন, মানে যেই সেন্টেন্সের মধ্যে তুমি দেখবে একদম ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে এবং তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন চাচ্ছে। অর্থাৎ যেমন সাপোজ আমরা সেন্টেন্সটাকে দেখি, দেখো আর ইউ হ্যাপি, তুমি কি খুশি? এর মধ্যে তুমি কি বলবে, হ্যাঁ কি না উত্তরে দেবে, তাহলে এটা হয়ে গেল আমাদের ইয়েস নো কোশ্চেন। আর এটা দেখো হোয়াট ইজ ইওর নেম, তুমি কি বলবে, হ্যাঁ না নো, হবে না। তাহলে হোয়াট ইজ ইওর নেম মানে কি, তোমার নাম কি, মানে তোমার কাছে ইনফরমেশন যা হচ্ছে, মানে তোমার নামটা জানা হচ্ছে, তোমার নামটা কি, তুমি হ্যাঁ বা না এর মধ্যে উত্তর দিতে পারবে না। তো এটা হয়ে গেল আমাদের ডব্লিউএইচ কোশ্চেন। সো ফার্স্ট অফ অল ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের দুটো ভাগে কাজ, আমাদের দুটো ভাগে রয়েছে, একটা হচ্ছে আমাদের ইয়েস নো কোশ্চেন এবং আরেকটা হচ্ছে আমাদের ডব্লিউএইচ কোশ্চেন। ওকে, এবার আস্তে আস্তে আমরা ন্যারেশন চেঞ্জের মধ্যে আসি। ফার্স্ট অফ অল দ্য ফার্স্ট পয়েন্ট দেখো, প্রথম পয়েন্টটা ভালোভাবে দেখো, রিপোর্টিং ভার্বটি। রিপোর্টিং ভার্ব মানে তোমরা জানো যেটা কোরেশনের বাইরে থাকে, বাইরে ডাইরেক্ট স্পিচ। ওকে, মানে যেটা দ্বারা রিপোর্ট করা হচ্ছে। রিপোর্টিং ভার্বটি আস্ক, ইনকোয়ার অফ বা ওয়ান্ট টু নো তে পরিবর্তিত হবে। যেমন তোমরা আগেরটা সেড টু কে টোল্ড করেছে, তোমার এখানে তোমাদেরকে আস্ক করতে পারো, না হলে তোমরা ইনকোয়ার অফ করতে পারো, না হলে ওয়ান্ট টু নো করতে পারো। ওকে, সো আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে আস্কটাই করবে, আর ইনকোয়ার অফ বা ওয়ান্ট টু নো ওগুলো তোমরা পরবর্তীকালে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। ওকে, সো আস্কটাই বেশিরভাগ ক্ষেত্রে করার চেষ্টা করবে। সেকেন্ড, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, ওকে, যে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, ইয়েস নো কোশ্চেনে বললাম কোনটা, এটা আর ইউ হ্যাপি, তুমি কি খুশি, তো এটার মধ্যে তুমি কি হ্যাঁ বা না বলবে সেটাই। সো ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে ইফ বা ওয়েদার বসে। আগেরটা আমরা অ্যাসার্টিভে কি দেখেছিলাম, দ্যাট লিঙ্কার বসে না, এই ক্ষেত্রে আমাদের ইফ বা ওয়েদার বসে। ওকে, ইফ বা ওয়েদার এই দুটোর মধ্যে বসাতে পারো একটা। ওকে, তারপর 3 নম্বরে রয়েছে কি, ডব্লিউএইচ টাইপের কোশ্চেনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে ইফ বা ওয়েদার বসেন। যখনই দেখতে পাচ্ছ যে তোমার কোটেশনের মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো একটা কোশ্চেন করতে, তখন সেই ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসবে না, যে ডব্লিউএইচ ওয়ার্ডটাই রয়েছে জাস্ট লিখে দেবে, সেটাই চোখ বন্ধ করে লিখে দেবে।
কোনো চেঞ্জ করবে না। ওকে, সো WH টাইপ কোশ্চেনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে ইফ বা ওয়েদার বসে না, WH ওয়ার্ড টাইপ বসে। তারপর চার হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটি VSO থেকে SVO বাক্যে পরিণত করতে হবে। এবার তোমাদের প্রশ্ন যে স্যার ভি মানে কি, এস মানে কি, ও মানে কি, চলো দেখা যাক। দেখো তাহলে আর এটাও কি আমাদের ভার্ব, তো এটা হয়ে গেল আমাদের ভি। ইউটা কি, ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এস আর হ্যাপিটা কি, হ্যাপিটা হয়ে গেল আমাদের অবজেক্ট। তো এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ মানে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন আমাদেরকে আগে সাবজেক্ট করতে হবে, তারপর ভার্ব করতে হবে, তারপর অবজেক্ট করতে হবে। চলো দেখি। ফার্স্ট অফ অল দেখো আমাদের ডাইরেক্টর রয়েছে সি সেড টু মি, সে আমাকে বলেছিল আর ইউ ইল, তুমি কি অসুস্থ। তো এই ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, দেখো প্রথমে আগে দেখো সেড টুটা এটা কিসে রয়েছে, পাস্টে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা আস্ক করলাম। এবার আমরা দেখতে পাই এটা পাস্ট মানে এটাকে পাস্ট করতে মানে আস্ক এ থার্ড মানে আস্ক এ থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম করতে পারো আস্কড। ওকে, সো সি আস্কড মি কাকে, আমাকে। এবার দেখো এটা হচ্ছে তোমার ইয়েস নো কোশ্চেন, তো সেক্ষেত্রে এখানে তোমার ইফ আসবে। সো ইফটা লিখলে সো সি আস্কড মি ইফ। সো এখানে এবার দেখো আমাদের দেখতে হবে যেটা, সেটা হচ্ছে যে ইউটা কে। দেখো সে আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি অসুস্থ, তাহলে ইউটা কে আমি, তো সেক্ষেত্রে এখানে আই লিখবো, ইফ আই লিখলাম। এবার দেখো যেহেতু বাইরেটা পাস্ট আছে তো ভেতরটাকে পাস্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে আরটা কি হয়ে যাবে, ওয়াজ নালে ওয়্যার এর মধ্যে বসবে, তো ওয়্যার তো বসবে না আয়ের জন্য, তাহলে আয়ের জন্য কি বসবে, ওয়াজ বসবে, আর ইল যেটা থাকবে সেটা লিখে দিয়ে ফুল স্টপ দিয়ে দিয়ে ব্যাস হয়ে যাবে, কমপ্লিট। এটা হয়ে গেল আমাদের ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে। ওকে, এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে। তাহলে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে ইফ বা ওয়েদার আনবে, আর আস্ক বা এটা তো তোমার তো বসবে স্বাভাবিকভাবে। ওকে, তারপর দেখো নেক্সট যেটা সেটা আমাদের রয়েছে যে ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে। ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে তোমরা জানো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোনো ওয়ার্ড শুরু তার মধ্যে হাউ ও পড়ছে, ঠিক আছে। সো ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে যেটা দেখো এখানে। ওকে, চলো তারপর আমরা দেখি এবার ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে কি হয়। ওকে, ফার্স্ট ওয়ান ডাইরেক্ট আমাদের কি রয়েছে, সি সেড টু মি, সে আমাকে বলেছিল। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। চলো এবার ইনডাইরেক্টে যা আছে, তাহলে এই চারটি রুল কিন্তু মাথায় রাখবে অবশ্যই। ভিএসও কে আমাদের এসভিও ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে কি রয়েছে, আমরা ইনডাইরেক্ট করলে তাহলে প্রথমেই আমরা সি আনবো। আচ্ছা সেই দুটো কি হয়ে গেল, আস্ক করলাম আমরা, আস্ক মি কাকে, আমাকে। এবার দেখো আমরা কি বলেছিলাম এখানে, যে সেখানে ডব্লিউএইচ ওয়ার্ড এর ক্ষেত্রে বা ডব্লিউএইচ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসবে না, ওই ডব্লিউএইচ ওয়ার্ডটি বসবে, তাহলে এখানে আমরা ওয়ার্ড বসালাম। এবার দেখো ইওর নেম, তোমার নাম, তাহলে ইওর বলতে কাকে, সে তো আমাকে জিজ্ঞেস করছে, তাহলে কার নাম জানতে চাইছে, আমার নাম জানতে, তাই জন্য ওখানে লিখবো মাই নেম। ওকে, তো এইভাবে একটা প্রোনাউন কিন্তু চেঞ্জ হয়। তোমরা প্রশ্ন করবে, সবসময় প্রশ্ন করবে তাহলে পারবে। সো হোয়াট মাই নেম। এবার দেখো এখানে ইজ আছে আমাদের, তাহলে দেখো প্রথমে আগে আমরা সাবজেক্টটা লিখলাম, এবার ভার্বটা লিখবো। তো এখানে ইজ আছে, তাহলে ইজটাকে দিয়ে আমরা পাস্ট টেন্স, তাহলে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াজ করে দিলাম, ফুল স্টপ দিলাম, আর অবজেক্ট তো নেই, অবজেক্ট তো আছে। তো দেখো এটা হয়ে গেল আমাদের এসভি ফর্মে হয়ে গেল। ওকে, আর এটা যদি তুমি দেখো, এটা দেখো তাহলে সাবজেক্টটা এটা আমাদের এস ফর্মে, ওয়াজটা ভি ফর্মে, আর ইলটা আমাদের ও ফর্মে, তাহলে এসভি ফর্মে কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় অবশ্যই চারটি রুলস মাথায় রাখবে এবং সবসময় মনে রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি ধরনের। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের ইয়েস নো কোশ্চেন, না হচ্ছে আমাদের আমাদের ডব্লিউএইচ টাইপ কোশ্চেন। ওকে, তো এরপর আমাদের নেক্সট যেটা সেন্টেন্স সেটা আমাদের যা যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি কি রুল আমরা ফলো করব। ওকে চলো তাহলে। ওকে চলো, 3 নম্বর যে সেন্টেন্স এটা হচ্ছে আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে যখন কোনো আদেশ, উপদেশ, নির্দেশ যে সকল সেন্টেন্সের মধ্যে দেখতে পাই তাকে বলি আমরা ইম্পারেটিভ। যেমন ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, এই সব ঠিক আছে সেন্টেন্স গুলো যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এবার এই ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় তোমাকে দুটো রুল আমরা বেসিক একটু করছি, তো দুটো রুল মোটামুটি বেসিকের জন্য করতে হয়। ওকে, অ্যাডভান্স যখন তোমরা করবে, যখন তোমরা 11 12 এ পড়বে তখন আস্তে আস্তে আরো অনেক নিয়ম জানতে পারবে, কিন্তু এখন আপাতত বেসিকটা খুব ভালোভাবে শেখো, ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের দুটো প্রধান রুলস রয়েছে। ফার্স্ট এক নম্বর রুলসে কি রয়েছে, রিপোর্টিং স্পিচের অর্থ, অর্থাৎ আমরা যেটা রিপোর্টিং মানে যেটাতে আমরা রিপোর্ট করছি, রিপোর্টিং স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টের ভার্বটি রিকোয়েস্ট। সো ফার্স্ট অফ অল রিকোয়েস্টও হতে পারে, আমাদের অ্যাডভাইসও হতে পারে, অর্ডারও হতে পারে, আর কমান্ড এবং টেলও হতে পারে। তাহলে এবার এই টেলে পরিবর্তিত হয়, তখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার কিভাবে বুঝবো
কখন করলে কোনটা। তো সেই জন্য আমি বলবো যে কোটেশনের মধ্যে যেটা আছে ডাইরেক্ট স্পিচে, ওইটাকে খুব ভালোভাবে পড়ো, পড়ে দেখো ওটার মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে। ওটার মধ্যে রিকোয়েস্ট বোঝানো হচ্ছে, অ্যাডভাইস বোঝানো হচ্ছে, অর্ডার বোঝানো হচ্ছে, না কমান্ড না টেল বোঝানো হচ্ছে। ওকে, এবার দেখো সাথে টু বসবে, মানে এইগুলো বসানোর পর তোমাকে তখন টু বসাতে হবে। তোমার যেমন লিঙ্কার অ্যাসার্টিভে দ্যাট বসাতে, তারপরে তুমি এখানে ইয়েস নো কোশ্চেনে সেখানে ই বা ওয়েদার বসাতে, আর ডব্লিউএইচ কোশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটি বসাতে, আর এখানে বসবে তোমার টু। এটা আরো ইজি, সবথেকে ইজি এটা। তারপরে দেখো তোমাদের রয়েছে সাথে টু বসবে, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নট টু বসবে অবশ্যই। নেগেটিভ যেহেতু বলছে, নেগেটিভ মানে যে পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ মানে হ্যাঁ সূচক বাক্য, নেগেটিভ মানে না সূচক বাক্য। তো ওকে ওকে, নেক্সট তারপর দেখো দুই, রিপোর্টেড স্পিচের শুরুতে যদি দেখো শুরুতেই যদি প্লিজ স্যার এগুলো যদি থাকে, প্লিজ স্যার এগুলো যদি থাকে, তা ইত্যাদি থাকলে রিপোর্টিং ভার্বের পরে কাইন্ডলি পোলাইটলি যুক্ত হয়। এবার চলো আমরা দুটো এক্সাম্পলে যাই। ফার্স্ট এক্সাম্পল দেখো, টিচার সেড টু দা স্টুডেন্ট। তো টিচার স্টুডেন্টকে বলেছিল স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। তো এখানে দেখো তাহলে প্রথমে আমরা আগে সাবজেক্টে লিখলাম টিচার, আচ্ছা সেড টু, তাহলে সত্য কথা, এটা কি বলা হচ্ছে, আমাদেরকে শিক্ষক মশাই বলছে, অ্যাডভাইস দিচ্ছেন সত্য কথা বলো। ওকে, তো অ্যাডভাইস আমরা করলাম, কেন পাস্টে করলাম, কারণ সেড টুটা আমাদের পাস্টে রয়েছে, তাই জন্য এটা পাস্টে করলাম। ওকে, কাকে বলে, কাকে মানে কাকে বলছেন টিচার, দা স্টুডেন্টকে। ওকে, এবার দেখো আমাদের টু আসলো, আর যদি নেগেটিভ থাকতো তো নেগেটিভ কিভাবে বুঝবে, যদি দেখো সেন্টেন্সে কোথাও নট নো এগুলো যদি থাকে তো সেটা নেগেটিভ। ওকে, সো এখানে তো কোনো কিছু নেই, তো সেকেন্ড নাম্বার 2 এ লিখলাম। এবার দেখো বাকিটা তোমরা লিখতে হবে, স্পিক দা ট্রুথ, বাস। তাহলে দা স্টুডেন্ট, তো টিচার অ্যাডভাইস দা স্টুডেন্ট টু স্পিক দা ট্রুথ, বাস হয়ে গেল ইম্পেরেটিভ সেন্টেন্স। এবার দেখো, এবার প্লিজ এ যদি থাকে ডাইরেক্ট দেখো, মন দিয়ে দেখো, দা ম্যান সেড, ওকে, দা ম্যান সেড টু দা শপকিপার, শপকিপারকে বলেছিলেন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দিন। সো তাহলে দেখো এটাকে ইনডাইরেক্ট করলে কি হবে, এখানে প্লিজ আছে, মাথায় মাথায় কি করবে, কথা করতে হবে আমাদেরকে। তাহলে ইনডাইরেক্ট আমরা কি করব, দা ম্যান বসালাম, সেটা কি হলো, এখানে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করছে মানে অনুরোধ করছে যে আমাকে এক গ্লাস জল দিন অনুগ্রহ করে। সো এটাকে আমরা সেইটুটাই কি করলাম, রিকোয়েস্টেড করলাম, কারণ এটা পাস্টে রয়েছে আমাদের সেইটুটা, সেই জন্য। কাকে, দা শপকিপার, শপকিপারকে। এবার দেখো তো প্লিজ আছে মানে সেক্ষেত্রে আমরা কাইন্ডলিও করতে পারো, বা তোমরা পলাইটলিও করতে পারো, সেখানে আমরা পলাইটলি করলাম, পলাইটলি। এবার টুটা লিখলাম, টুটা লিখার পর গিভটা বসালাম। এবার দেখো মি মানে আমাকে আমি বলেছিলাম, তাহলে কাকে, অ্যাকচুয়ালি তাকে। সো দা ম্যানস রিকোয়েস্ট দ্য শপকিপার, শপকিপারকে বলেছিল, তাহলে মিটা অ্যাকচুয়ালি কে, মিটা আমি তো নয়, তাহলে কে, মিটা হচ্ছে দা ম্যান, মানে এই লোকটি, তাই জন্য আমরা এখানে হিম করেছি। সো টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার, বাস কমপ্লিট। এটাই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের এই কিছু দুটো রুলের মধ্যে দিয়ে করা। তো এইভাবে যখন করবে তখন অবশ্যই এই রুলগুলোকে কিন্তু মাথায় রাখবে, এবং রেখে রেখে আস্তে আস্তে প্রথমে ধীরে ধীরে করবে। তারপরে দেখবে যখন তোমরা কোনো কিছু কোয়েশ্চেন যখন করবে, টেক্সটে যখন কোয়েশ্চেন করবে ন্যাশনাল চেঞ্জে, তখন খুব সহজেই ইজিলি করতে পারবে, একদম অসুবিধা হবে। ওকে, চলো এরপর নেক্সট আমরা যেটা যাই সেটা হচ্ছে অপটেটিভ। চলো তাহলে ওকে, চলো নেক্সট আমাদের যে সেন্টেন্স সেটা হচ্ছে আমাদের কি, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সের মধ্যে দিয়ে তুমি ইচ্ছা, প্রার্থনা এগুলো যখন বুঝিয়ে রাখো, যে সেন্টেন্সের মধ্যে তাকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স। এবার চলো দেখা যাক কি নিয়ম রয়েছে। যেহেতু অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, স্বাভাবিকভাবে মে গড ব্লেস ইউ, ওকে, বোঝায়, তাই রিপোর্টিং ভার্বটি উইশ বা প্রে, তো এখানে উইশও করতে পারো বা প্রে প্রার্থনা করতে পারো, তে পরিবর্তিত হয়, সাথে সেই অ্যাসার্টিভের মতো এখানেও দ্যাট লিঙ্কার আছে। কি লিঙ্কার আছে, দ্যাট লিঙ্কার বসে, এবং রিপোর্টের স্পিচটি একটি স্টেটমেন্টে পরিণত হয়। মানে যেটা আমাদের রিপোর্টের স্পিচ যেটা থাকবে সেটাকে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন আমরা সেটাকে একটা স্টেটমেন্টে নিয়ে যাব। চলো দেখা যাক। ফার্স্ট অফ অল ডাইরেক্ট আমাদের রয়েছে ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। ওকে, সো প্রথমে আমরা ফাদার লিখলাম ইনডাইরেক্টে। ওকে, এবার দেখো সেড টুটা আমরা কি করলাম, এখানে প্রেড করলাম। কেন, কারণ সেড টুটা আমাদের পাস্টে রয়েছে। ওকে, তারপর লিঙ্কার কি বললাম, দ্যাট বসালাম, এখানে প্রেড মি হবে, প্রেড মি দ্যাট
তারপরে এবার এখান থেকে সাবজেক্ট নিয়ে আসবো, গডটাকে সামনে আনলাম। এবার মেয়ের পাস্ট ফর্ম, কেন? কারণ বাইট অফ দ্য পাস্ট টেন্স রয়েছে, সেজন্য আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব। সো মেয়ের পাস্ট ফর্ম মাইট। ওকে, সো গড মাইট, আর ব্লেসড আমরা লিখে দিলাম ব্লেস। এবার ইউ বলতে কাকে? বাবা আমাকে বলেছিল, মানে আমাকে, তাহলে এখানে মি বসিয়ে দিলাম, ইউ তো বসবে না। তো দ্যাট গড মাইট ব্লেস মি। ওকে, এইভাবে সিম্পল ওয়েতে করবে, বেশি ভাববে না, সিম্পল ওয়েতে করার চেষ্টা করবে। ওকে, তারপরে দেখো ডাইরেক্ট তোমার রয়েছে সি সেড, তিনি বলেছিলেন মে গড পার্ডন হিম, যে ভগবান তাকে পার্ডন করবেন, ক্ষমা করে দেবেন। ইনডাইরেক্ট কি রয়েছে? সি প্রেড করলাম, এবার দ্যাট লিঙ্কার বসালাম, এবার গডটা প্রথমে আমরা সাবজেক্টে লিখলাম, আর মেটা হয়ে গেল মাইট। ওকে, আর পার্ডন বসে গেল, আর হিম বসে গেল, কারণ এখানে তো কাকে বলা হচ্ছে এটা তো বলা নেই, সেই জন্য যেমন আছে তেমনই বসে গেল। তো এইভাবে যখন অপরেটিভ সেন্টেন্স যখন করবে তখন এই রুলসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, চলো এবার লাস্ট আমাদের রুলস, এটা হচ্ছে এক্সক্লেমেটরি। চলো তাহলে, সো চলো লাস্ট আমাদের সেন্টেন্স, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিভাবে বলছে এক্সক্লেমেটরি সেন্টেন্স? লাস্টে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক যখনই দেখতে পাবে, যেমন এই সেন্টেন্সটা যেমন তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লেমেশন মার্ক রয়েছে, আবার তেমন দেখো এখানে রয়েছে এক্সক্লেমেশন মার্ক, তো এগুলো আমরা ভাববো এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো এবার রুলস কি কি রয়েছে দেখা যাক। ফার্স্ট অফ অল, রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী, মানে রিপোর্টিং স্পিচ যেটা, অ্যাকচুয়ালি আপনার রিপোর্টেড স্পিচ যেটা মানে কি বোঝানো হচ্ছে, যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, বা আমরা জিতে গেছি, তাহলে এটা একটা আনন্দের একটা উৎসব, আনন্দের একটা সময়। ওকে, তো রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বকে এক্সক্লেম, এবং সব সময় এখানে কি বসবে? এক্সক্লেম বসবে, এক্সক্লেম। ওকে, এক্সক্লেম এবার উইথ জয়, আনন্দ, গ্রিভ না দুঃখ, না সরো, অ্যাকচুয়ালি সেম, দুঃখ না ওন্ডার, অবাকের সাথে, ক্রাই আউট ইন সরো, যে দুঃখের সহিত চিৎকার করে উঠছে, ঠিক আছে, ইত্যাদি পরিবর্তিত হয়। আর ইন্টারজেকশন তোমাদের ও, অ্যালাস, হুররে ইত্যাদি বাদ দিতে হয়। ওকে, এবং লিঙ্কার এখানে তোমাদের দ্যাট বসে, আর আদিসূচক উক্তিটি একটি স্টেটমেন্টে তোমাকে পরিণত করতে হয়। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচে যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে তার পরিবর্তে সেখানে গ্রেট বা ভেরি, মানে সেখানে ডব্লিউএইচ ওয়ার্ড থেকে, যেমন ওয়াও দ্য নেচার ইজ সো মাচ বিউটিফুল। ওকে, তারপর রয়েছে রিপোর্টেড স্পিচ যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে তার পরিবর্তে সেখানে গ্রেট বা ভেরি বসে, সাধারণত নাউনের আগে গ্রেট বা অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে। যেমন সাপোজ হচ্ছে হাউ দ্য বিউটিফুল নেচার ইজ, তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হাউ রয়েছে, সেই ক্ষেত্রে তোমাকে দ্যাট বা ভেরি আনতে হবে। ওকে, চলো এবার ডাইরেক্ট কি রয়েছে দেখা যাক। দ্য প্লেয়ার সেড, অর্থাৎ প্লেয়ারসরা বলেছিল হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, সো ইনডাইরেক্ট কি হবে? তাহলে দ্য প্লেয়ার্স আমরা লিখবো। এবার দেখো সেইটা কি হয়ে যাবে? এক্সক্লেম হয়ে যাবে। এক্সক্লেম এটা কি? একটা আনন্দ, হুররে আনন্দ, তাই জন্য আমরা এখানে গ্রিভ করব না, সরো করব না, ওন্ডারও করব না, আমরা করব জয়, আনন্দ, উইথ জয়। দ্যাট, এবার দ্যাট লিঙ্কার বসালাম, এবার হুররে যে সকল আমাদের ইন্টারজেকশন গুলো রয়েছে ওগুলোকে বাদ দেব। বাদ দেওয়ার পর এবার আমাদেরকে দেখতে হবে যে উইটা কে, উইটা হচ্ছে প্লেয়ার্সরা, তাই জন্য বলবো দে। ওকে, দে, এবার বাইট নামের পাস্ট না, এটাকেও পাস করতে হবে। দে হ্যাড, উইনের থাকতো ওন দ্য ম্যাচ, প্লাস কমপ্লিট হয়ে গেল। লাস্ট দেখো যেটা, সেটা হচ্ছে যে ডাইরেক্টলি দ্য পোয়েট সেড, কবি বলেছিলেন হাউ বিউটিফুল দ্য নেচার ইজ, অর্থাৎ কতই না সুন্দর এই প্রকৃতি। এখানে কেমন পরিবর্তন দেখ, তাহলে ইনডাইরেক্ট হলে কি হবে? দ্য পোয়েট এক্সক্লেম উইথ, এখানে কি হবে? জয়, গ্রিভ হবে, সর হবে, ওন্ডার অবাকের সাথে, কতই না সুন্দর এই প্রকৃতি। ওকে, সো এক্সক্লেম উইথ ওন্ডার, অবাকের সাথে, দ্যাট লিঙ্কার বসালাম। এবার এখানে দেখো সাবজেক্ট দ্য নেচার, নেচার লিখলাম। এবার দেখো, এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখো, এখানে তোমার বাইরে পাস্ট হচ্ছে, কিন্তু এখানে আমাদের ভেতরে মানেকে প্রেজেন্ট করতে হবে, কারণ এটা তো নেচার কতটা সুন্দর ছিল এরকম তো বললাম না, নেচার খুব সুন্দর। তো সেক্ষেত্রে এটা এক প্রকার পার্মানেন্ট একটা ইভেন্ট আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে দ্যাট দ্য নেচার ইজ, আমরা এখানে লিখলাম ইজ, আর এখানে আমরা হাউ এর জন্য ভেরি দিলাম, ভেরি বিউটিফুল, প্লাস কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন থাকবে তো এইভাবে কিন্তু তোমরা নেশন চেঞ্জ করবে। ওকে, সো আজকের এই ভিডিওতে তাহলে আমরা টোটাল কমপ্লিট নেশন চেঞ্জ কমপ্লিট করলাম, এবং তোমাদের কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।
এবং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।